নমস্কার, আপনারা শুনছেন 221 বি হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, বর্ধমানের ট্রেন দুর্ঘটনা। হ্যাঁ, গল্পটা একটা ট্রেন দুর্ঘটনা নিয়ে, সেটা খুবই অবভিয়াস ফ্রম দ্য টাইটেল, বাট এর থেকে বেশি বললে গল্পের সাসপেন্সটা কিন্তু রিভিলড হয়ে যাবে। এমনিতে এই গল্পটা বেশ ইমোশনাল একটা গল্প, ভয়েরও কিছু জায়গা আছে, তবে গোটা গল্প জুড়েই একটা বেশ গা ছমছমে গ্রাম্য পরিবেশ বজায় রেখেছে পারমিতাদি। খুব সুন্দর একটা গল্প। আজকের গল্পে মল্লিকা আর মালতীর চরিত্রে রয়েছে বর্ণালী, তিনু দোকানের মালিক, আর নারায়ণবাবুর ভূমিকায় রয়েছি আমি সুমি, আর রতন এবং গল্প পাঠে রয়েছে প্রত্যয়। দেরি না করে আজকের এপিসোডটা শুরু করছি, বাট তার আগে সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের এপিসোডটা তাহলে শুরু করছি। শব্দটা এত জোরে হলো যে তার দাপটে মরা মানুষও জ্যান্ত হয়ে উঠতে পারে। সারা বছর গ্রাম বাংলায় যে পরিমাণে বাজ পড়ে, সেই সমস্ত শব্দকে এক জায়গায় করলেও হয়তো এতটা মারাত্মক হবে না। আর শুধু কি শব্দ, জায়গায় জায়গায় আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। কে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। বাঁচতে চাইছে সবাই, কেউ ঈশ্বর, আবার কেউ আল্লাহকে স্মরণ করছে, কেউ রক্তমাখা মুখ নিয়ে কোল থেকে ছিটকে যাওয়া বাচ্চাটাকে হাতড়ে বেড়াচ্ছে, কেউ অর্ধেক কেটে যাওয়া একটা হাত চেপে ধরে রেখেছে অন্য হাত দিয়ে, আবার কেউ একেবারে নিথর। স্থানীয় লোকজন ছুটে এসে দেখল ডাইনোসরের মতো দুটো রেলগাড়ি আকাশের দিকে মাথা তুলে একে অপরের ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে পুলিশ আর দমকলে ছেয়ে গেল জায়গাটা। চারিদিকে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ, সাংবাদিকদের ছোটাছুটি, নির্বাচনের তাগিদে হাজির হলেন মন্ত্রীমহলের কেউ কেউ। ঘোষণা হলো পরিবার প্রতি কিছু ক্ষতিপূরণের। বাংলা অভিধানে ক্ষতিপূরণ কথাটাই একটা ভুল শব্দ। পৃথিবীতে কোনো ক্ষতি কি কখনো পূরণ করা যায়? ডেড বডির দাম হয়তো পাওয়া যায়, কিন্তু ক্ষতিপূরণ হয় কি? যে সন্তান তার প্রথম মাইনের টাকাটা তার মায়ের হাতে দেবে বলে ফিরছিল, তার ক্ষতিপূরণ কে দেবে? যে পুরুষ বাবা হবার খবর পেয়ে প্রথমবার সন্তানের মুখ দেখতে আসছিল, কিংবা যে ভাইটা পরিবারের সাথে ঈদ কাটাবে বলে ফিরছিল, কে দেবে সেই ক্ষতিপূরণ? পৃথিবীতে যা একবার শূন্য হয়ে যায় তা শূন্যই থাকে, শুধু সময়ের সাথে সাথে লোক চক্ষুর আড়ালে চলে যায়। কি গো মা, বাবা তো আজ এলোই না। হেড স্যার বলেছে কালকের মধ্যে মাইনে না জমা দিতে পারলে এবারে ফাইনাল পরীক্ষায় আমাকে বসতেই দেবে না। আর আমি যদি সত্যি সত্যি এবারে পরীক্ষা দিতে না পারি তখন নামতা পড়া থামিয়ে মাকে প্রায় কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলল তিনু। হাঁড়িতে ভাত নাড়া থামিয়ে ছেলের কথার উত্তরে মল্লিকা বলল, সত্যি তো, যাবার সময় বলে গেল এবার ফিরে এসে পুরো মাইনেটা দিয়ে দেবে। সন্ধে পেরিয়ে রাত হতে চলল,
তবে কি আজও আসবে না মানুষটা? হ্যাঁ রে তিনু, যাওয়ার সময় তোর বাবাকে 9-এর শেষ তারিখটা মনে করে দিয়েছিলি তো? আমি আবার কি মনে করাবো? বাবা তো নিজেই বলে গেল যে শেষ তারিখের আগেই চলে আসবে। তোর বাবা নিশ্চয়ই ভুলে গেছে। কি হবে এখন? যতীন, সুবল সবাই তো পরীক্ষা দেবে, শুধু আমি দিতে পারবো না। ওরা যে সবাই হাসাহাসি করবে আমাকে নিয়ে। কে হাসাহাসি করবে আমার তিনুকে নিয়ে শুনি? ওমা, ওমা, ওই দেখো বাবা চলে এসেছে। এত দেরি করে কেন এলে বাবা? তুমি তো প্রতিবার বিকেলেই চলে আসো। আমি তো ভাবলাম তুমি আজ আর আসবেই না। প্রতিদিন কি আর সময় হয় বাবা? গাড়ি ঘোড়ার ব্যাপার, কখন কি হয় কিছু বলা যায়? মল্লিকা তাড়াতাড়ি বেরিয়ে এলো রান্নাঘর থেকে। দেখো তো ছেলের কাণ্ড, মানুষটা ঠিকমতো ঘরে ঢুকতে পারলো না, অমনি হাজারটা প্রশ্ন। এতটা পথ এসেছে, একটু জিরোতে দিবি তো নাকি? ওমা, তোমার পায়ে আবার কি হলো? অমন করে ঘোরাচ্ছ কেন? ও সেরকম কিছু না, ট্রেন থেকে নামতে গিয়ে পাটা একটু মচকে গেছিল। আছড়ার এই ছোট্ট গ্রামটায় সুখী পরিবার রতন, মল্লিকা আর ওদের 12 বছরের ছেলে তিনুর। রতন কলকাতার বড় বাজারে একটা কাপড়ের দোকানে কাজ করে। মাসে 2 বার বাড়িতে আসে। রতন আর ওর স্ত্রী মল্লিকা স্বপ্ন দেখে কোনো কাপড়ের দোকানে নয়, ওদের ছেলে তিনু লেখাপড়া শিখে কলকাতার মস্ত অফিসে চাকরি করবে। ছেলের জন্য দিন রাত এক করে পরিশ্রম করে রতন। দোকানের পাশের টাইম কলটা থেকে পেট ভরে জল খেয়ে মালিকের প্রতিদিনের দেওয়া টিফিনের টাকাটা জমিয়ে রাখে। ওদিকে মল্লিকাও প্রতিদিন 2 মুঠো চাল কম দেয় হাঁড়িতে, যাতে বাঁচিয়ে রাখা চালে মাসে আরও 2 দিন বাড়তি যায়। ছেলেটাকে পেট ভরে খাইয়ে হাঁড়ির বাকি ভাতটুকু নিজের পাতে ঢেলে নেয়। খালি পেটে ওরা স্বপ্ন দেখে ছেলেটা বড় হলে আর কোনো কষ্ট থাকবে না ওদের। রাতে মাটির দাওয়ায় স্বামী আর ছেলেকে ভাত দিয়েছে মল্লিকা। বলছি, এবার কটা দিন থাকবে তো নাকি? মালিককে বলে এসেছো তো? এই দেখো, তোমাদেরকে তো আসল কথাটা বলাই হয়নি। আমি আগের কাজটা ছেড়ে দিয়েছি, নতুন একটা ভালো কাজ পেয়েছি, মাইনেটাও আগের থেকে বেশি। তাই নাকি বাবা? তাহলে কিন্তু পরের বার আমাকে একটা নতুন ব্যাগ কিনে দিতে হবে। হ্যাঁ, এটা ছিঁড়ে গেছে। কিন্তু সমস্যা হলো, প্রতিদিন আলো ফোটার আগেই প্রথম লোকালটা ধরে বেরোতে হবে। তবে সন্ধ্যা সন্ধ্যা আবার ফিরে আসবো, ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই। সে তো বরং ভালোই, অন্তত রাত্রিটুকু তো নিজের ঘরে শান্তিতে ঘুমোতে পারবে। রাত পেরোতেই রতন রওনা দিল নতুন কাজে। সেদিন তিনুর সাথে মল্লিকা ওদের স্কুলে যায় মাইনে জমা দিতে। ফেরার পথে দেখা হলো নারায়ণ গাঙ্গুলির সাথে। ভদ্রলোক একসময় শিক্ষকতা করতেন। কোথাও গেছলে নাকি বৌমা? হ্যাঁ, কাল তিনুর বাবা এসে স্কুলের মাইনেটা নিয়ে এলো, ওটাই দিতে গিয়েছিলাম। ও রতন তাহলে কাল রাতে ঘরে ফিরছিল। যাক বাবা, ঈশ্বর এ যাত্রায় রক্ষা করেছেন। এই কথা বলছেন কেন? কিছু হয়েছে নাকি? আরে আসলে তোমরা মেয়ে বউরা ঘরের কাজকর্মে এত মাথা ডুবিয়ে থাকো, বাইরের খবর টবর তো অত পাও না। আর সকালে কাগজে দেখলুম গতকাল বর্ধমানের দিকে 2টো ট্রেন একেবারে মুখোমুখি ধাক্কা খেয়েছে। কত লোক যে বেবাক মারা গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। রতন কাল বাড়ি ফিরেছে শুনে তাও একটু নিশ্চিন্তি হলো। যাক, এসো এসো, তুমি এখন এসো। সারাদিন সংসারের নানা কাজকর্মে মল্লিকা বুঝতেই পারে না কখন দিন পেরিয়ে
গ্রামের মাটিতে রাত নামে। বাইরের খবর রাখার সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠে না তার। সন্ধ্যা পেরোতেই রতন ফিরল। আগের দিনের পায়ের ব্যথাটা এখনো কমেনি। রতনের জন্য চা আর মুড়ি নিয়ে পাশে এসে বসল মল্লিকা। হ্যাঁ গো, নারায়ণ কাকা বলছিল কোথায় নাকি দুটো রেলগাড়ি মুখোমুখি ধাক্কা লেগেছে, অনেক লোকও নাকি মারা গেছে। তুমি কিছু জানো? মল্লিকার কথায় চায়ের কাপে চুমুক দিতে গিয়েও রতন থামল, মুখে বলল, হ্যাঁ জানি। ছেলেটার মাইনেটা দিয়েছিলে? পরীক্ষা যেন কবে? এই তো পরের সপ্তাহে। আমাদের ছেলেটার কিন্তু পড়াশোনায় বেশ মন আছে। মল্লিকার কোনো কথা রতনের কান পর্যন্ত পৌঁছল কিনা কে জানে। অন্ধকার উঠোনটার দিকে তাকিয়ে আনমনা হয়ে বসে রইল সে। মাঝ রাত পেরিয়েছে। রতন বিছানা ছেড়ে গিয়ে দাঁড়ালো জানালার পাশে। রাতের দূরপাল্লার গাড়িগুলো যখন গ্রামের স্টেশনটা পার করে তখন ঘর থেকে তার শব্দ শোনা যায়। শব্দটা কানে আসতেই রতনের শরীরটা কেমন যেন শিরশির করে ওঠে। হাতের পাতা দিয়ে কান দুটো চেপে ধরে। কি হলো গো, উঠে পড়লে যে? এখনই বেরোবে নাকি? মল্লিকা বিছানা ছেড়ে উঠে এসেছে। এখন না বেরোলে দেরি হয়ে যাবে, ভোর হয়ে আসছে। বলছিলাম পরশুদিন ছেলেটার পরীক্ষা, তোমার মালিককে একবার বলে দেখো না গো, যদি ওই দিন একটু ছুটি পাওয়া যায়। সেটা সম্ভব না। নতুন চাকরি এখনই কি ছুটি পাওয়া যায় নাকি? রতনের সাথে মল্লিকার বিগত 12 বছরের সংসার। নিজের স্বামীকে হাড়ে হাড়ে চেনে সে, কিন্তু ইদানিং কেমন যেন পাল্টে গেছে মানুষটা। ভালো মতো কথা বলে না। রাতে বিছানায় বসে ছেলেটার মাথায় কেবল হাত বোলায়। চোখ মুখের চাউনিও কেমন যেন অন্যরকম। সেদিন রাতের বেলা খেতে বসে মল্লিকা রতনকে বলল, প্রতিদিন সেই কাক ভরে বেরিয়ে যাও আর ফেরো সেই সন্ধ্যের পর। একদিন ফেরার পথে নবীন ডাক্তারকে তো দেখিয়ে আসতে পারো। পায়ের ব্যথাটা তো তোমার একদমই সারছেই না, নিশ্চয়ই ভেতরে কোনো জখম হয়েছে। রতন খাওয়া থামিয়ে ভাতের দিকে তাকাতেই কেমন যেন ছাড়া ছাড়া ভাবে উত্তর দিল, ও পাঠি খাবার নয়, তাছাড়া হবেই বা কিভাবে? কয়েকটা দিনের তো ব্যাপার। কি সব বলছো বলো তো? তুমি যে আজকাল হেয়ালি করে কি সব বলো না, আমি আগা মাথা কিচ্ছু বুঝতে পারি না। কলকাতার জল হাওয়া লেগেছে তোমার, বুঝলে? রতন মল্লিকার কথায় আর কোনো উত্তর দেয় না। খাওয়া শেষ করে বলল, আজ গরম অনেকটাই বেশি। তুমি বরং আমার বিছানাটা দাওয়াই করে নাও। ছেলেটাকে নিয়ে তুমি ঘরে শো। মল্লিকাও তাই করল। সে রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রায় মাঝরাতের দিকে মল্লিকা উঠোনে এলো কলঘরে যাবার জন্য। ঘুমের ঘোরে তার একেবারেই খেয়াল ছিল না যে রতন দরজার বাইরে দাওয়ায় ঘুমোচ্ছে। এ বাড়ির আনাচ কানাচ তার নখদর্পণে। কাজেই রাতে কলঘরে যাবার জন্য চাঁদের আলোই যথেষ্ট। হ্যারিকেনের আলোর প্রয়োজন পড়ে না। দরজা খুলে দাওয়ায় পা রাখতেই একটা কিছুর সাথে হোঁচট খেয়ে একেবারে হুমড়ি খেতে খেতে বাঁচল সে।
হোঁচট খাওয়ার সাথে সাথে একটা জিনিস শিলের নোড়ার মতো আগে পিছে তুলে উঠল। উঠোনের এক কোণায় কেউ দাঁড়িয়ে আছে। সেই দিকে চোখ পড়ল মল্লিকার। লোকটা এক পায়ে দাঁড়িয়ে আছে পেছনে ঘুরে। কে কে ওখানে? ওগো শুনছো? তাড়াতাড়ি উঠে এসো, চোর ঢুকেছে বাড়িতে। বলে চিৎকার করতে করতে দাওয়ায় উঠে এলো। রতন রাতে ওখানেই শুয়েছিল, কিন্তু গেল কোথায় মানুষটা? বিছানা তো খালি। তবে কিসের সাথে হোঁচট খেয়ে পড়েছিল মল্লিকা? এই প্রশ্নগুলোই তার মাথার মধ্যে ঘুরছিল। এমন সময় কলঘরের দিক থেকে রতনের গলা শোনা গেল। কি হলোটা কি? মাঝরাতে তো চেঁচাচ্ছ কেন? ওই দেখো উঠোনে। আশ্চর্য, লোকটা তো এখানেই দাঁড়িয়েছিল। তবে কি রতনের গলা পেয়ে পালিয়ে গেল? কি হয়েছেটা কি? কি দেখবো? এই মাত্র উঠোনের কোণায় কেউ দাঁড়িয়েছিল। লোকটার একটা পা নেই, আমি নিজে দেখেছি। দাঁড়িয়েছিল তো গেল কোথায়? রাতের অন্ধকারে কি দেখতে কি দেখেছো? যাও যাও, রাত বিরেতে আর কথা বাড়িও না, শুতে যাও। মল্লিকা ঘরে এলো ঠিকই, কিন্তু চিন্তাগুলো তার মাথা থেকে কিছুতেই সরল না। পরের দিন সকালে সে যখন উনুনে ভাত চাপিয়ে নোড়ায় মশলা বাটছে, এমন সময় পাড়ার মালতী হাঁক পারতে পারতে ঢুকল। মল্লিকা, আরে ও মল্লিকা, আজ সকালে কলে জল আনতে যাসনি কেন রে? শরীর টরীর খারাপ নাকি? না না, ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিল যে আজ। ভাবছি স্নানের আগে নিয়ে আসবো। এদিকে কি কাণ্ড হয়েছে শুনেছিস? সারা গ্রামে তো একেবারে ঢিঢি পড়ে গেছে। কাজের বেলা এত ফড়িতা না করে তাড়াতাড়ি যা বলার বল দেখি। আরে গ্রামে তো সবাই আলোচনা করছে তোর বাড়িতে নাকি ভূত আছে। মোলো, মুখপুরের কথা শোনো। আমার বাড়িতে ভূত আছে? হ্যাঁ, সে কিনা আমি জানি না? বাজে কথা বলার জায়গা পাস না না? ও মা, আমাকে কথা শুনিয়ে কি হবে শুনি? সবাই যা বলেছে আমি তাই বললু। তা কেউ দেখেছে নাকি তেনাকে? কেমন দেখতে ছিল শুনি? লাল লাল চোখ, বড় বড় দাঁত, মাথায় শিং। আরে আমাদের পটলা দাকে তো তুই চিনিস, যোগ্যি বাড়িতে রান্না বান্নার কাজ করে। কাল আটপুরে কোথায় একটা গিয়েছিল, ফিরতে ফিরতে প্রায় রাত 12টা পার হয়ে গেছে। তা তোর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় নাকি সে দেখেছে একটা মূর্তিকে তোর উঠোনে ঘুরে বেড়াচ্ছে। তার নাকি আবার একটা পা। তোর বাড়িতে তো সেরকম কেউ নেই। ওই দেখে পটল যা ছুট দিয়েছে রে, সেই থেমেছে একেবারে নিজের বাড়ির দোর গোড়ায়। এবার তুই বল, ওটা ভূত নয় তো কি? মালতীর কথায় মল্লিকা একটু থমকে গেল। আনমনা ভাবে কিছু একটা চিন্তা করতে করতে বলল, কি 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 বললি? একটা পা ছিল? পটল ঠিক দেখেছে? ঠিক না বেঠিক আমি জানি না, তবে ঠিকঠাক না দেখলে ওরকম করে কেউ ভয় পায়? যাই হোক, আমি এখন চলি, বুঝলি? আচ্ছা আয়। আর শোন, বাচ্চা ছেলেটার সামনে আবার এগুলো আলোচনা করিস না। সেদিন রাতে রতন বাড়ি ফিরতে মল্লিকা বলল, আজ আর তোমাদের দাওয়ায় শুতে হবে না, আমার সাথে ঘরে শোবে। কেন? আজ আবার কি হলো? তাছাড়া এই গরমে বন্ধ করে শুতে আমার অসুবিধা হয়। তোমার সবটাতে বাড়াবাড়ি। কাল রাতে আমি বলেছিলাম উঠোনে আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তুমি তো বিশ্বাস করলি না। আজ সকালে মালতী এসে বলল পটল নাকি কাল রাতে আমাদের উঠোনে কাকে যেন ঘুরে বেড়াতে দেখেছে, তাও আবার এক পায়ে। আমি যাকে দেখেছিলাম তারও কিন্তু একটাই পা ছিল। একদিনেই সারা গ্রামে রটে গেছে
আমাদের বাড়িতে ভূত আছে। একদমে কথাগুলো বলে গেল মল্লিকা। রতন বেশ বিরক্তি প্রকাশ করে বলল, হ্যাঁ, তুমি থামবে? কে কি বললো সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আসল ঘটনা না জেনে মানুষ ওরকম অনেক কিছু রটায়। ছেলেটার আজ পরীক্ষা ছিল না? কেমন হলো তার পরীক্ষা? বললো তো ভালোই হয়েছে, এখন রেজাল্ট বেরোলে তারপর বোঝা যাবে। পরের দিন সন্ধ্যাবেলা রতন বাড়িতে ফিরে ঘরে ছেলের সাথে বসে গল্প করছে। মল্লিকা রান্নাঘরের রাতের খাবার বানাচ্ছে। এমন সময় বাইরে একটা অচেনা গলা শোনা গেল। মল্লিকা শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, এটা রতন ব্যানার্জির বাড়ি আছে তো? রতন কলকাতায় আমার দোকানেই কাজ করত, সেইখানেই এ ঠিকানাটা ওই আমাকে দিয়ে রেখেছিল। আপনি নিশ্চয়ই ওর স্ত্রী। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, কিছু বলবেন? ওনাকে ডেকে কথাটা শেষ না হতেই ভদ্রলোক বললেন, আমি জানি খবরটা এখনো আপনারা পাননি। আমাকে এমন একটা খবর নিয়ে আপনার বাড়িতে আসতে হবে আমি কল্পনাও করতে পারিনি। গাড়িটা রাস্তার মোড়েই দাঁড়িয়ে আছে, লোকজনও ওকে নিয়ে আসছে। আপনি বরং আপনাদের আশেপাশের কিছু লোকজনকে ডাকুন ততক্ষণে। লোকটার কথায় এমনিতেই অবাঙালির টান, তার উপর ওর কথাবার্তার কোনো আগামাথা বুঝতে না পেরে মল্লিকা ঘরে গেল রতনকে ডাকতে। কিন্তু গিয়ে দেখল ছেলেটা একা বসে আছে খাটের উপরে। কিরে, বাবা কোথায়? বাইরে একজন ভদ্রলোক এসেছেন। বাবা তো বাইরেই গেল, বলল কল ঘর থেকে এখনই আসছে। কে এসেছে গো মা? তুই চিনবি না, ওই বাবার পুরনো মালিক। তুই ঘরে থাক, আমি দেখছি। মল্লিকা ঘর থেকে বেরিয়ে রতনকে কল ঘরে ডাকতে যাবে, এমন সময় কয়েকজন লোক এসে প্লাস্টিকে মোড়া স্ট্রেচারে কিছু একটা নামিয়ে রাখল উঠোনের মাঝখানে। দেখে মনে হচ্ছে একটা মানুষকে মুড়ে রাখা হয়েছে সেখানে। ভদ্রলোক বললেন, ইয়ে কিছুদিন আগে যে বর্ধমান লাইনে ট্রেন দুর্ঘটনাটা ঘটেছিল, সেদিন রতন আমার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে ফিরছিল। বলেছিল যে ওর ছেলেটার নাকি পরীক্ষা আছে, যেভাবেই হোক মাইনের টাকাটা ওকে দিতে যেতে হবে। আমি ভাবলুম ও ফিরছে না দেখে আমি ভাবলাম হয়তো শরীর টরীর খারাপ করেছে। কিন্তু দুদিন বাদে আমাকে থানা থেকে খবর দিল যে ওই ট্রেন দুর্ঘটনায় রতন মারা গিয়েছে। পুলিশ বলল ওর বডিটা যেন আমি শনাক্ত করে ওনাদের কাছে নিয়ে আসি। আমার ঠিকানাটা আসলে ওই রতন যে ব্যাগটা ওর কাছে ছিল ওই সাইড ব্যাগেই আর কি ছাপাই করা ছিল। আমি দিয়েছিলাম ওটা ওকে, আমাদের সব কর্মচারীদেরই ওই ব্যাগটা আমি দিই। ওই সূত্রেই পুলিশ আমার সাথে যোগাযোগ করে। ছেলেটার একটা পা বাদ গিয়েছে, আমি খালি ওর দেহাবশেষ আপনাদের কাছে দিতে এসেছি। ভদ্রলোকের কথা শেষ হতেই মল্লিকা ধপ করে বসে পড়ল উঠোনের মাঝখানে। তার মাথায় সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই বুঝে উঠতে পারছে না। কলঘরের দিকটাও ফাঁকা। প্রচণ্ড ভয়ে ভয়ে সে তাকালো নীল প্লাস্টিকে মোড়া ওই শরীরটার দিকে। ওটাই তো রতন, মুখটা ফুলে বিভৎস হয়ে গেছে। তাহলে এতদিন
কে ছিল ওদের সাথে? ওটাও কি রতন? একজন বাবা এসেছিল শুধুমাত্র তার ছেলের মাইনেটুকু দিতে, যাতে কোনোভাবেই পরীক্ষায় বসাটা আটকে না যায়। গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর ভদ্রলোক মল্লিকাকে বলেছিলেন, ওর বেগটা আমাকে পুলিশে দিয়েছে, কিন্তু টাকাটা পাওয়া যায়নি। আমি আবার কলকাতায় গিয়ে কারুর হাত দিয়ে নিশ্চয়ই পাঠিয়ে দেব কিছু। কেউ বোধহয় ওই সেদিন রাতে। চিন্তা করবেন না, ওটাও দিয়ে তবেই গেছে। হ্যাঁ, স্বামীর মৃত্যুতে একজন স্ত্রীর যে পরিণতি হয়, মল্লিকারও তাই হয়েছিল। তিনু কলকাতায় গিয়ে কোনোদিন চাকরি করতে পারবে কিনা জানি না। হয়তো ছেলেটার পড়াশোনা এখানেই শেষ হয়ে যাবে। হয়তো এটাই ছিল তার জীবনের শেষ পরীক্ষা। মৃত্যু আপ্রাণ চেষ্টা করেও আটকাতে পারেনি রতনকে। বাবার দায়িত্ব পালন করেছে সে নিজের সবটুকু শক্তি দিয়ে। সেদিনের পর থেকে কিন্তু রতন ফেরেনি বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই খবরটা সম্পূর্ণ গ্রামে জানাজানি হতেই গ্রামের লোক বুঝতে পারল পটল কাকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সেদিন রাতের অন্ধকারে। রতনের জীবনের ঘটনা আমাদের জানা, কিন্তু এরকম কত আকস্মিক মৃত্যুতে কত রতনের জীবন শেষ হয়ে যায়, ভেঙে যায় মল্লিকাদের হাতের শাখা। অন্ধকারে ডুবে যায় তিনুদের মতো ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ। এই ক্ষতি কে পূরণ করে? আপনারা শুনছিলেন পারমিতা চ্যাটার্জির লেখা বর্ধমানের ট্রেন দুর্ঘটনা। গল্পটা কেমন লাগলো আমাদের কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখন অবধি, তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করবেন, একটু পারলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর দেখবেন ওই রোটাতেই একটা নতুন বাটন এসছে হাইপ বলে, হাইপ করতে ভুলবেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা যারা এতটা অবধি শুনে ফেলেছেন তাদের জন্য আজকে একটা সারপ্রাইজ রয়েছে। আজকের পর্বটা কিন্তু এখানেই শেষ নয়, এরপরে রয়েছে আরেকটা গল্প, একটা দুর্ধর্ষ গা ছমছমে ভয়ের গল্প, রিটেন বাই শ্রীময়ী দত্ত। গল্পটা আপনারা শুনুন। আপনাদেরই মতো একজন সাবস্ক্রাইবার থেকে উঠে এসছে শ্রীময়ী, এবং আস্তে আস্তে আমাদের সাথে বেশ একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে আমাদের চ্যানেলের সাথে। অ্যাজ আ রাইটার খুব সুন্দর ডেভেলপ করছে ও, আর খুব ভালো গল্পও লিখছে। আজকের গল্পটা সেটার একটা খুব সুন্দর নিদর্শন। আপনারা এখন শুনবেন ঝড়ের রাতে ভাতের হোটেল বাই শ্রীময়ী দত্ত। গল্পে অমিত এবং গোবিন্দর চরিত্রে রয়েছে সৌরভধ্বনি সাহা, চাটুজ্জে, নিতাই, মাস্টার ও আরও বিভিন্ন চরিত্রে রয়েছি আমি সুমিতেন্দ্র, আর মণিলাল, খগেনবাবু ও আরও বিভিন্ন চরিত্রে এবং গল্প পাঠে রয়েছে প্রত্যয়। সো অ্যাজ প্রমিসড আমরা বলেছিলাম যে এরকম ডাবল এপিসোড যদি 100K মানে 1 লাখ ভিউজ হিট করে আমরা তারপরে নিয়ে আসবো। বাট যা দেখছি খুব তাড়াতাড়ি, এখনও সেটা যায়নি, সবে 50K হয়েছে, 4 দিন মাত্র হয়েছে। বাট যেটা দেখছি খুব তাড়াতাড়ি আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাব, তাই আমরা আর ওয়েট করলাম না, এই ভিডিওটা নিয়ে চলে এলাম। সো ডাবল গল্প, ডাবল হরার, ডাবল মজা। শুরু হচ্ছে শ্রীময়ী দত্তর লেখা আজকের পর্বের দ্বিতীয় গল্প, ঝড়ের রাতে ভাতের হোটেল। গ্রামের বড় রাস্তার মোড়েই রয়েছে দুই ভাইয়ের ছোট্ট এক ভাতের হোটেল। বেশ কয়েক বছর আগে অন্য গ্রাম থেকে এ গ্রামে এসে দুই ভাই গোবিন্দ আর মণিলাল মিলে শুরু করে এই ভাতের হোটেল।
প্রথম দিকে লোকজন আসতো কম, আয়ও তেমন হতো না, কিন্তু দুজনের পরিশ্রম আর সস্তা ভালো খাবারের সুখ্যাতিতে ছেলেগুলোর খুব কম সময়ের মধ্যে বেশ নাম ছড়িয়ে পড়ে চারিদিকের গ্রামগুলোতে। এবার দুই ভাইয়ের হোটেলের রমরমা বাড়ার সঙ্গে সঙ্গেই গ্রামের বহু পুরনো চাটুজ্জে মশাইয়ের ভাতের হোটেলটা ধীরে ধীরে যেন চেপে গেল। তাই এই দুই হোটেলের মাঝেই সৃষ্টি হলো এক চাপা অদৃশ্য রেষারেষির। স্বাভাবিক কথাবার্তার নিচে লুকিয়ে থাকল তিক্ততা। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড়ে ব্যস্ত দুই ভাইয়ের হোটেলটা এখন নিঃসঙ্গ। উনুন নিভে গেছে, এখন আর কোনো খদ্দের আসার নেই। টিনের ছাদের ওপর চাঁদের আলো পড়ে রূপলি চাদরের মতো ঝিলমিল করছে। রাতেও দুই ভাই এই হোটেলেই থাকে, তাই আজও সকল খদ্দের যাওয়ার পর দুই ভাই রোজকার মতো হিসেব মেলাতে খাতা নিয়ে বসেছে। বড় ভাই গোবিন্দ হিসাব মেলাতে মেলাতেই ছোট ভাই মণিলালকে বলল, তোকে বলেছি মনি, একটু বুঝে শুনে ভাত দিবি খদ্দেরদের। জিনিসের দাম যেভাবে বাড়ছে তখন আর সামলানো যাবে না। মণি তার দাদার পাশে বসেই আগামীকাল দুপুরে কি কি রান্না হবে, তার জন্য কি কি লাগবে তার একটা লিস্ট তৈরি করছিল। দাদার কথা শুনে সে বলল, মানুষের পেট তো ভরে দাদা। ওই চাটুজ্জে মশাইয়ের হোটেলে যা ভাত দেয় শুনি, ওতে তো একটা ছোট্ট বাচ্চারও ঠিক মতো পেট ভরে না। আমরা যদি একটু বেশি দিই তাতে আর ক্ষতি কি দাদা? ওদের কোনো ক্ষতি হবে না রে, ক্ষতিটা হবে আমাদের। জিনিসের যা দাম এখন। মানুষকে খাওয়ানো তো মহৎ কাজ, মাসে ছোটবেলা থেকে বলে। এতে ভগবান আমাদের ক্ষতি হতে দেবে না, দেখবি উনি আমাদের ঠিক দেখে রাখবেন। গোবিন্দ এরপর আর কিছু বলে না। দুই ভাই আবারও নিজেদের কাজে মন দেয়। বাইরের হালকা বাতাস খোলা জানালা দিয়ে হোটেলের ভেতর প্রবেশ করছে। ঠিক তখনই হোটেলের পেছন দিকের টিনে কেউ যেন সজোরে লাথি মারল। গোবিন্দ উঠে দাঁড়াতেই যাবে, অমনি সামনের দরজাটা জোরে ধাক্কা দিয়ে কারা যেন খুলে দিল। হ্যারিকেনের কাঁপতে থাকা হলদে আলোয় দেখা গেল চারজন লোক হোটেলের ভেতর এসে ঢুকল। মুখে তাদের প্রত্যেকের লাল গামছা বাঁধা আর হাতে ধরা মোটা লোহার রড আর বাঁশ। মণিলালরা কিছু বোঝার আগেই ঘরের ভেতর শুরু হলো প্রবল তাণ্ডব। একজন আততায়ী তার হাতে থাকা রড দিয়ে ঘরের হাঁড়ি বাসন সব ভাঙতে শুরু করলো। চালের বস্তা ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিল। আরেকজন হ্যারিকেনটা লাথি মেরে ফেলে দিল মেঝেতে। ঘরের আলো নিভে গিয়ে পুরো জায়গাটাই অন্ধকার হয়ে গেল। মণি চিৎকার করে উঠল, এই কারা তোমরা? কি চাই তোমাদের? অপরপক্ষ থেকে কোনো উত্তর এলো না, শুধু লাঠির শব্দ শোনা গেল। তার পরিবর্তে গোবিন্দকে প্রথমে মাটিতে ফেলে দেওয়া হলো। আরে 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 তোমরা এভাবে হোটেলের ভেতরে ঢুকে এসে কেন সব তছনছ করছো? আরে কেন কেন করছো এসব? গোবিন্দের প্রশ্নের কোনো জবাব এলো না। উল্টে ওই আততায়ীদের মধ্যে একজন গোবিন্দর মাথায় মোটা বাঁশ দিয়ে এবার সজোরে এক বাড়ি মারল। গোবিন্দ আর্তনাদ করে উঠল, তার কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ল। মণি অন্ধকারের মধ্যেই ছুটে গেল তার দাদাকে বাঁচাতে। কি করছো? কি করছো? কি করছো? মেরো না ওকে, মেরো না ওকে। মারছো কেন? কেন করছো এসব? তোমাদের টাকা চাইলে টাকা নাও, কিন্তু এভাবে মেরো না। কিন্তু তখন আততায়ীদের কাছে মণির কথা শোনার আর কোনো সময় নেই। দুজন লোক এসে মণির ওপর ঝাঁপিয়ে পড়ল। লোহার রডের আঘাতে মণির পিঠ মেকে গেল। মণি তবু উঠে দাঁড়ানোর চেষ্টা করল। চোখে তখন শুধু তার ভয় নয়, তার সঙ্গে রাগ, অসহায়তা আর দাদাকে বাঁচানোর মরিয়া চেষ্টা। কিন্তু মণি কিছু করার আগেই আরেকটা আঘাত সজোরে মণির বুকে এসে লাগলো।
দাদা দাদা মণি হাঁপাতে হাঁপাতে দেওয়ালে হেলান দিল, কিন্তু গোবিন্দর তরফ থেকে আর কোনো সাড়া পাওয়া গেল না। মণি তার দাদার অবস্থার কথা ভেবেই ভয় পেয়ে গেল, আর তখনই মণির খুব কাছ থেকে তার মাথায় লোহা রড দিয়ে সজোরে আঘাত করলো আততায়ীদের মধ্যে একজন। এরপর আর শুধু একটা আর্তনাদ, আর তারপরেই মণি মেঝেতে লুটিয়ে পড়ল। মণির আর্তনাদ যেন সারা গ্রামকে জাগিয়ে তুলল। আওয়াজ শুনে আশেপাশের থেকে 2-3 লোক ততক্ষণে হোটেলের দিকে ছুটে আসছে। এই দেখে 4 আততায়ী তাদের কাজ ছেড়ে এবার চুপচাপ হোটেল থেকে বেরিয়ে অন্ধকারে গা ঢাকা দিল। গ্রামের লোকজন এসে ওদের 2জনকে যখন উদ্ধার করল, ততক্ষণে মণি শেষ। শুধু কিছু লোক মিলে গোবিন্দকে নিয়ে গেল কাছের হাসপাতালে। এরপর প্রায় 1 মাস কেটে গেছে। নিধু রাতের রান্না চাপাবে, তাই হোটেলের পিছন দিকে গেছে চাল ধুতে। চাটুজ্জে মশাইয়ের ভাতের হোটেলের রাঁধুনি হলো নিধু। হোটেলের পেছনের দিকটা সকালবেলা গেলেই কেমন যেন একটা গা ছমছম করে, আর সেখানে সন্ধ্যার পর গেলে তো আর কোনো কথাই নেই। নিধু অনেকবার বলেছে চাটুজ্জে মশাইকে যে হোটেলের সামনের দিকে একটা কলতলা মতো করে দিতে, কিন্তু কিপ্টে চাটুজ্জে মশাই সে কথা কানেই তোলেন না। আজ সন্ধেটাও বেশ গাঢ় হয়ে এসেছে। হোটেলের পেছন দিয়েই বাঁশবনের শুরু। এখানে আলো কম, বাতাসে শুকনো বাঁশ পাতার খসখসে শব্দ ভেসে বেড়াচ্ছে। হঠাৎ নিধুর চোখে পড়ল বাঁশবনের ফাঁকে কেউ যেন দাঁড়িয়ে আছে। সেই দিকে আরেকটু ভালো করে তাকাতেই নিধু এবার দেখল বাঁশবনের ভেতর থেকে 2 ফ্যাকাশে চোখ যেন হঠাৎ করে আগুনের মতো জ্বলে উঠল। নিধুর হাঁড়িটা নিজে থেকেই কাঁপতে শুরু করল। হঠাৎ বাঁশবনের ভেতর থেকে একটা শুকনো হাত নিধুর দিকে এগিয়ে আসতে লাগলো। সেই হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। কাঁপতে কাঁপতে একসময় নিধুর হাতের হাঁড়িটা মাটিতে পড়ে গেল। নিধুর বুকটা যেন হিম হয়ে গেল ভয়ে। চোখের সামনেই অন্ধকার ঘনিয়ে এলো নিধুর। সেই লম্বা হাতের তীব্র ঠান্ডা ছোঁয়া পিঠে পড়তেই সে কোনো আর্তনাদ করতে পারল না। শুধু পরের মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ল মাটিতে। আর তখনই সারা বাঁশবন জুড়ে ছড়িয়ে পড়ল এক চাপা তীক্ষ্ণ হাসির শব্দ। কতদিন আর বাড়িতে বসে থাকা যায়? পেটের দায়ে জীবনের টানে হোটেলটা আবারও খুলতে হলো গোবিন্দকে। হোটেলের নাম পাল্টে 2 ভাইয়ের ভাতের হোটেল থেকে হয়ে গেল গোবিন্দের ভাতের হোটেল। হোটেলের ভাঙা দরজা ঠিক করা হলো, রক্ত মাখা মেঝে মুছে সাফ করা হলো। কিন্তু সব কিছু ঠিক করে ফেললেও মানুষের মনের দাগ কি আর এত তাড়াতাড়ি সাফ হয়? গোবিন্দর ভাতের হোটেল খোলার খবর ছড়িয়ে পড়লেও ভিড় আর আগের মতো হলো না। লোকজন এসে
কেউ কেউ খালি গল্প করে চলে যায়, কেউ আবার এক গাল ভাত মুখে তুলে মুখ সিটকে বলে, মানে মনি যখন ছিল তখন রান্নার স্বাদই অপূর্ব ছিল, তাই কি না? হ্যাঁ, যা বলেছ, এখন আর সে স্বাদ পাই না গো। এই কথাগুলো গোবিন্দের কানে ঢুকে তার বুকের ভিতর যেন বিঁধে যায়, কিন্তু তবু সে কিছুই বলে না। আগে কাজের জন্য একটা ছেলেই রাখা ছিল, নাম তার মধু। মধু রান্নার জোগাড়, জল আনা, বাসন মাজা, খদ্দের ডাকা এসব কাজ করত। সে ছিল মনির বড় ন্যাওটা। ও মারা যাওয়ার পর সেও কাজ ছেড়ে দিয়েছিল। ফলে মনির মৃত্যুর পর গোবিন্দ একা আর পেরে উঠছে না, তাই সে নতুন একজনকে কাজে নিয়েছে। নতুন লোকটার নাম নিতাই। রান্নাও জানে, কিন্তু সেই রান্নার স্বাদ মনির হাতের মতো আর হয় না। হোটেলে এখন ভিড় কমেছে, তার সাথে সাথেই লাভও কমেছে। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে। গোবিন্দর ভাতের হোটেলে কয়েকজন লোক বসে ভাত খাচ্ছে আর গল্প করছে। তার মধ্যে থেকে চঞ্চল মাস্টার নিচু স্বরে খগেনবাবুর দিকে একটু ঝুঁকে বলল, যাই বলুন খগেনবাবু, রান্নার স্বাদ কিন্তু আর সেই রকম নেই। বাড়ি থেকে দূরে থেকেও আগে এই হোটেলে খেলে যে বাড়ির স্বাদ পেতুম তা আর পাইনি। তা ঠিক বলেছ। আমি তো আগেই ওই চাটুর্যে মশাইয়ের ভাতের হোটেলে দুবেলা করে খেতাম। যখন এরা দুই ভাই এখানে এলো, সেইখান থেকে রোজ এখানেই খাই। একা মানুষ বাড়িতে রান্নার চাবার কে, হ্যাঁ বলো? এবার ওদের মাঝে অমিত নামের এক ছেলে বলে উঠল, গোবিন্দ দাদের ওপর সেদিনের হামলাটা যে ওই চাটুর্যবাবুর করানো, সেটা নিয়ে তো সারা গ্রামে কথা হচ্ছে। না হলে কজন লোক এসে কোনো কারণ ছাড়া অমন হামলা করবে বলেন? হ্যাঁ, তা তো হতেই পারে। একই ব্যবসার দুই মানুষ, তাদের মধ্যে রেষারেষি থাকবে না তা তো আর হয় না। শুধু প্রমাণ নেই তাই গোবিন্দ কিছু করতে পারলো না তো। ওর জন্যই তো সেদিন শুনেছ কি হয়েছে? সেই যে চাটুর্যের হোটেলে নিধু ডাল লাগবে নাকি? হ্যাঁ, দিয়ে যা দেখি, আর একটু ডাল আমাকে। ডাল দিয়ে চলে গেলে খগেনবাবু আবারও বলা শুরু করলেন, আরে ওই নিধু রাঁধুনিকে তো 2-4 দিন আগে ওই হোটেলের পিছন দিকে অজ্ঞান অবস্থাতে পাওয়া গেছিল। জ্ঞান ফেরার পর থেকে আর কোনো কথা বলেনি সে। তারপর আরও এক রাঁধুনি তো কিছুদিন আগেই চাটুর্যের হোটেল থেকে পালিয়েছে। একদিন সন্ধ্যাবেলা হোটেলে কেউ যখন ছিল না, তখন হোটেলের সারা ঘরে নাকি রক্ত পড়ে থাকতে দেখে ওই রাঁধুনি। শুনেছি এসব কথা কি আর চাপা থাকে? কজন খেতে গিয়েও তো ভয় পেয়েছে। আমার এক বন্ধুই তো ওখানে খেতে গেছিল রাতের বেলা। খেতে বসে দেখে ওর পাতের ভাতে কার একটা ভাঙা রক্ত মাখা নখ। এতক্ষণে ওদের সব কথাতেই চৌকিতে বসা গোবিন্দের কানে এসেছে। তবু সে চুপ করে রইল। খাওয়া হয়ে গেলে খগেনবাবুরা চলে যায় হোটেল থেকে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা গড়িয়ে রাত। এখনও একইভাবে এক নাগাড়ে টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। নিম্নচাপের বৃষ্টি কি এত তাড়াতাড়ি কি আর থামার? একে তো এখন খদ্দের আসে কম, তারপর আজকের এই বৃষ্টি। আর কোনো খদ্দের আসবে না এই ভেবেই গোবিন্দ শান্ত গলায় নিতাই সহ বাকি কাজের লোকদের বলল, আজ আর কোনো লোক আসবে বলে তো মনে হয় না। তোরা বাড়ি যা, কেউ আসলে আমি সামলে নেব। সবাই নিজেদের কাজটুকু মিটিয়ে চুপচাপ যে যার মতো বেরিয়ে যায় হোটেল থেকে। ভাতের হোটেলটা আরও নিস্তব্ধ হয়ে রাস্তার একধারে পড়ে থাকে। শুধু টুপটাপ বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে দূরে কুকুরের ডাক ভেসে আসছে হোটেলের ভেতর।
গোবিন্দ একা বসে রইল নিভু নিভু হ্যারিকেনের আলোয়, চোখে তার অপেক্ষার ক্লান্তি। রাত 11:30। আর কেউ আসবে না বুঝেই গোবিন্দ যখন হোটেল বন্ধ করে দেবে ভাবছে, তখনই হোটেলের সামনে এসে কেউ দাঁড়ানোর স্পষ্ট একটা শব্দ শোনা গেল। গোবিন্দ দরজার কাছে এগিয়ে গেল। দরজার কাছে আসতেই ঠান্ডা ঝোড়ো বাতাস তার মুখে এসে লাগলো। দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একজন লোক, যার আপাদমস্তক কালো চাদর দিয়ে মোড়া, তাই মুখটাও ঠিকমতো বোঝা যাচ্ছে না তার। লোকটা মাথাটা সামান্য নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে গোবিন্দর সামনে। বৃষ্টিতে চাদর ভিজে গিয়ে ভারী হয়ে লোকটার সাথে যেন আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এত রাতে এমন ভেজা চাদর মোড়া মানুষ। লোকটা নড়ছেও না, কথাও বলছে না। অকারণেই একটা শীতল স্রোত গোবিন্দর মেরুদণ্ড বেয়ে নেমে গেল। কিন্তু হোটেলে খদ্দেরও তেমন আসে না আর। তাই খদ্দের এসেছে যখন, তাকে কি আর ফিরিয়ে দেওয়া যায়? তাই সে সাহস করেই তাকে জিজ্ঞাসা করল, খাবেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু মাথা নাড়ালো। গোবিন্দর এবার একটু স্বস্তি হলো যেন। গোবিন্দর পেছন পেছন লোকটাও হোটেলের ভেতর ঢুকল। তার মুখে কোনো কথা নেই, শব্দ নেই, শুধু তার ভেজা চাদর থেকে টুপটাপ করে জল পড়ছে। গোবিন্দ এবার লোকটাকে ইশারায় বসতে বলে নিজে ভাত বাড়ার জন্য সামনের টেবিলে রাখা হাঁড়ির ঢাকনা তুলতেই তার থেকে গরম ভাতের ভাব বেরিয়ে এলো। গোবিন্দ মাত্র কয়েক মুহূর্তের জন্য হয়তো সেদিকে মন দিয়েছিল, কিন্তু পিছনে ফিরেই সে অবাক হয়ে গেল। কি অদ্ভুত! এর মধ্যেই লোকটা টানা বেঞ্চের একদম শেষ প্রান্তে গিয়ে বসে পড়েছে। লোকটার মাথা এখনো চাদরে মোড়ানো, মাথা নিচু করে একদম স্থির হয়ে বসে আছে সে। এই অল্প সময়ের মধ্যে লোকটার ওখানে গিয়ে বসা সম্ভবই নয়। গোবিন্দ তো এইমাত্রই ভাত তুলতে পিছন ঘুরেছিল। গোবিন্দর বুকের ভেতরটা অজানা এক অস্বস্তিতে ভারী হয়ে উঠল, কিন্তু নিজের মনকে ব্যাপারটা চোখের ভুল বলে বুঝিয়েই গোবিন্দ আবারও হাঁড়ির দিকে তাকালো। পুন্তি দিয়ে ভাত নাড়াতে গিয়ে গোবিন্দর শ্বাস যেন এবার আটকে গেল। তার চোখের সামনে যা দেখল তা যেন সে বিশ্বাস করতে পারছে না। হাঁড়ির ভেতর রাখা সাদা সাদা ভাতগুলো আর সাদা নেই। পুরো হাঁড়ির ভাতটাই যেন আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করছে, ঘন গাঢ় রক্তের মতো সেই লাল রং, যেন কাঁচা রক্তে ভিজে আছে সেই ভাত। মুহূর্তের মধ্যেই তার হাতের থেকে খুন্তিটা মেঝেতে পড়ে গেল। নিস্তব্ধ ঘরটা ধাতব শব্দে কেঁপে উঠল। গোবিন্দ ভয়তে চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতরে ধুকপুকানি যেন বেড়ে গেল এক মুহূর্তের জন্য। গোবিন্দ চোখ খুলে বেঞ্চের দিকে তাকাতে চাইল, কিন্তু সেই দিকে চোখ ফেরানোর সাহসই তার হলো না। গোবিন্দ তাই এবার আস্তে আস্তে চোখ খুলে ভাতের হাঁড়ির দিকে তাকালো। কই লাল রং, সব তো স্বাভাবিক। হাঁড়িতে সাদা ভাত, লাল রঙের কোনো চিহ্নই নেই। গোবিন্দ এবার সাহস করে বেঞ্চের দিকেও তাকালো। ওই তো লোকটা, এখনো একইভাবে ওই বেঞ্চেই তো বসে আছে।
গোবিন্দ একটা গভীর নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবল, এতক্ষণ সে শুধু শুধুই ভয় পাচ্ছিল। সারাদিনের ক্লান্তি আর এই বৃষ্টির রাতই বুঝি তার মাথা ঘুরিয়ে দিয়েছে। নিজেকে শক্ত করে নিয়ে গোবিন্দ আবার নিজের কাজে মন দিল। এবার সে সাবধানে ভাত আর ডাল বেড়ে নিয়ে থালাটা লোকটার সামনে টেবিলে রেখে শান্ত গলায় বলল, খেয়ে নিন, আমি মাছ দিয়ে যাচ্ছি। এখন আর মাছ ছাড়া কিছু নেই। মাছ খাবেন তো? লোকটা আবারও কোনো কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর আবারও হোটেলের ভেতরটা অদ্ভুত এক চাপা নীরবতায় ভরে উঠল। ফিরে গিয়ে গোবিন্দ এবার মাছের ঝোলের পাত্রে যেই খুন্তি দিল, অমনি একটা অদ্ভুত শব্দ হলো ভেতর থেকে। যেন মাছের পাত্রের ভেতর কিছু একটা নড়ে উঠল। গোবিন্দ থমকে গেল। মাছের পাত্রের ভেতর ভালো করে একটু তাকাতেই তার বুকের ভেতরটা এবার ভয়তে কেঁপে উঠল। ঝোলের ওপর যেটা ভেসে উঠেছে সেটা মাছের পিস নয়, সেটা সাদা ফোলা একটা আঙুল। এরপরই আরও কয়েকটা আঙুল বেরিয়ে এলো সেই ঝোলের ভেতর থেকে। লালচে ঝোলের ওপরে সেই আঙুলগুলো নড়ছে আর ভেসে বেড়াচ্ছে। ঝোলের ভেতর আঙুলগুলো দেখেই গোবিন্দর সর্বাঙ্গ যেন কেঁপে উঠল। তার হাত থেকে মাছের ঝোলের পাত্রটা ছিটকে মাটিতে পড়ে গেল। আরেকবার ধাতব শব্দ করে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। মাটিতে পড়ে থাকা সেই মাছের ঝোলের মধ্যেই এখন ওই আঙুলগুলো নড়ছে। গোবিন্দ ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বেঞ্চের দিকে তাকালো, কিন্তু সেই বেঞ্চের লোকটা আর বসে নেই। গোবিন্দর হৃদস্পন্দন যেন আরও বেড়ে গেল। হঠাৎ গোবিন্দ অনুভব করল তার পেছনে এসে কেউ যেন দাঁড়িয়েছে। সে সঙ্গে সঙ্গে পিছন ঘুরে দাঁড়ালো, আর সেই মুহূর্তেই তার বুকের রক্ত জমে হিম হয়ে গেল। লোকটা যে ঠিক গোবিন্দর পেছনেই এসে দাঁড়িয়েছে। পেছনে ওইভাবে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেই গোবিন্দের সারা শরীরে যেন ভয় আর কাঁপুনি ছড়িয়ে পড়ল। আরেকটু দেরি হলে হয়তো গোবিন্দর ওখানেই কিছু একটা হয়ে যেত। ঠিক সেই মুহূর্তেই লোকটা এবার ধীরে ধীরে তার মুখটা থেকে চাদরটা সরালো। চাদরের আড়ালে থাকা মুখটা যে গোবিন্দর পরিচিত মুখ। অবচেতন মনেই গোবিন্দর মুখ থেকে বেরিয়ে এলো একটা নাম, চাটুজ্জে মশাই। মুহূর্তের ভয় কাটিয়ে নিজেকে শক্ত করে গোবিন্দ চাটুজ্জে মশাইকে বলল, এই রাত বেড়াতে মুখ থেকে ভূতের মতো এসেছেন কেন? তোমার ভাইয়ের চোটে তো আমার দোকান বন্ধ হতে বসেছে। রাঁধুনিরা পাইলে যাচ্ছে, খদ্দের আসতে ভয় পাচ্ছে। তাতে আমি কি করতে পারি আপনি বলুন তো? আপনি এইভাবে এখানে এত রাতে এসেছেন কেন? আরে রাত বিরেতে এলে কেউ দেখতে পাবে না। আর তুমি বুঝতে পারছো না গোবিন্দ, তোমার ভাই মনিলাল আমার হোটেলে উৎপাত শুরু করেছে। তোমার হোটেলে তো কোনো অসুবিধা হচ্ছে না, এমনটা তো হওয়ার কথা ছিল না। তুমি তো অন্য কথা দিয়েছিলে ভাইয়া। চুপ, একদম চুপ। আপনাকে বলেছি না এই নিয়ে আর কোনোদিন কোনো কথা হবে না। দেওয়ালেরও কান আছে জানেন না, কোথার থেকে কে শুনে নেবে। চাটুজ্জে মশাই এবার রেগে গিয়ে গর্জে উঠে বললেন, শুনুক শুনুক, সবাই শুনুক গে। তুমি এখন নিজে ভালো সেজে সবার সামনে বসে আছো। লজ্জা কি অভিনয় সেদিন ভাইয়ের সামনে। কিন্তু তুমি কিন্তু আমার কাছে গিয়ে প্রথম বলেছিলে যাতে আমি লোক পাঠিয়ে মণিকে মেরে ফেলার চেষ্টা করি। তুমি বলেছিলে মণিকে মেরে ফেলতে পারলে তুমি আমার দোকানেও কিছু খদ্দের পাঠাবে। হ্যাঁ, তা আমি কি কথা রাখিনি? আপনার হোটেলে লোক না গেলে সে দোষও এখন আমাকে দেবেন। আর শুধু লোক, সাথে টাকাও কি দেইনি আপনাকে? আমি তো কিছু লোকও পাঠিয়েছিলাম আপনার হোটেলে। কথা তো রেখেছ, সাথে তোমার ভাইয়ের ভূতটাকেও আমার পেছনে লেলিয়ে দিয়েছ। সেদিন কিন্তু আমি তোমার কাছে আগে আসিনি,
তুমি আমার কাছে এসেছিলে নিজের ভাইকে মারার প্রস্তাবটা নিয়ে। আমি না থাকলে কি এত তাড়াতাড়ি তোমার ভাইটিকে রাস্তা থেকে সরাতে পারতে? হ্যাঁ, হ্যাঁ, আমি আগে গিয়েছিলাম আপনার কাছে। আপনি কি সব আমার জন্য করেছেন নাকি? আপনার এতে নিজের কোনো ধান্দা ছিল না? আর আপনি সব করেছেন। আমি দরজা আলতো করে খুলে না রাখলে আপনার পাঠানো ওই লোকগুলো ভেতরে ঢুকতো কি করে? হ্যাঁ, আমারই দরকার ছিল। শালা হোটেলটা নিজের পয়সাতে করেছিল বলে একার সম্পত্তি ভেবে বসেছিল। লোককে বেশি খাইয়ে ভালো খাইয়ে নাকি উনি ভগবানের আশীর্বাদ পাবেন। আরে কদিন পর তো ভিখারি হয়ে যেতাম। ওই মনি ছাড়াও এই হোটেল আমি নিজেই চালাতে পারি। এবার হঠাৎ করেই চাটুর্জি মশাইয়ের মুখখানা যেন বদলে গেল। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠল। চোখের মণি দুটো টলমল করে কোটরের ভেতর ঘুরছে। ঠোঁট দুটো ফেটে গিয়ে অস্বাভাবিকভাবে মুখের দুদিকে ছড়িয়ে পড়ে লম্বা হলদেটে কালচে ছোপ পড়া দাঁতগুলো এবার বেরিয়ে এলো। তার শরীরটা আর মানুষের মতো সোজা নেই। কোমরটা অস্বাভাবিকভাবে বেঁকে গিয়ে ঘাড়টা একপাশে প্রায় ভেঙে পড়ার মতো কাত হয়ে আছে। তোর হোটেলেও তো এখন আর কেউ আসে না দাদা। সবাই যে বলে মনির হাতের রান্নাই ভালো ছিল। তোর হোটেল কি আর চলবে? গোবিন্দ এতক্ষণ চাটুর্জি মশাইয়ের দিকে পিছন ফিরেই এসব কথা বলে যাচ্ছিল। এবার খুব চেনা একটা কণ্ঠে গোবিন্দ সেদিকে ফিরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখ এক ঝলক দেখেই তার বুকের ভেতরটা এবার কেঁপে উঠল। এটা তো চাটুর্জি মশাই নয়। গলা শুকিয়ে এলো গোবিন্দ। মনি? মণি এবার এক পা দুপা করে এগিয়ে এলো গোবিন্দর দিকে। ভয়েতে গোবিন্দ পিছনের দিকে সরতে সরতে একসময় তার পিঠটা দেওয়ালে সম্পূর্ণ ঠেকে গেল। তোর আমি কি ক্ষতি করেছিলাম দাদা? ভাতের হোটেলটা নিজের নামে করে নিবি, তার জন্য চাটুর্জি মশাইয়ের সাথে মিলে আমাকে খুন করলি। আমি তো কখনো এটাকে নিজের একার হোটেল মনেই করতাম না। সামনে মণিকে দাঁড়িয়ে থাকতে দেখে গোবিন্দর সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। বুকের ভেতরে কেউ যেন বরফের একটা আস্ত চাং বসিয়ে দিয়েছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। তাও ভাঙা ভাঙা কম্পিত স্বরে গোবিন্দ মণির দিকে তাকিয়ে বলল, যা করেছি ভুল করেছি। তুই চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি এ হোটেল তোর রান্নার করেই চলতো। আমি লোক খাওয়াতে ভালোবাসতাম। দুটো অন্য মানুষকে বেশি দিলে নিজের ক্ষতি হয় না। তোকে সেটা বোঝাতেই পারলাম না। তোর মনের ভেতর আমার উপরে এত হিংসা ছিল। ভুল করেছি ভাই, আমাকে মাফ করে দে। দরকার পড়লে আমি আর চাটুর্জি মশাই সবার সামনে গিয়ে সব স্বীকার করে নেব। চাটুর্জি মশাই? তাকে তো এখানে আর পাবি না দাদা। তোর কাছে আসার আগে তো চাটুর্জি মশাইয়ের কাছেও তো গেছিলাম। গোবিন্দ দৌড়ে পালাতে গেল, কিন্তু বেঞ্চে পা বেঁধে সে মাটিতে পড়ে গেল। মনির ভূতটাও হঠাৎ আর মানুষের আকারে রইল না। তার শরীরটা ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল সারা ঘরময়। হ্যারিকেনের আলোটাও নিভে গেল। অন্ধকারে ঠান্ডা ঘন পরত হয়ে সেই অদৃশ্য শক্তি গোবিন্দর সারা শরীর ঘিরে ফেলল। গোবিন্দ বুঝতেই পারল না মনির প্রেতাত্মা কখন চারদিক দিয়ে তাকে পেঁচিয়ে ধরেছে। গোবিন্দ তার বুকের ভেতর অসম্ভব এক চাপ অনুভব করল। শ্বাস নিতে গেলেই গোবিন্দর মনে হতে লাগলো সেখানে আর কোনো বাতাস নেই। চারপাশের সব অক্সিজেন কেউ যেন শুষে নিয়েছে। সে হাঁসফাঁস করতে লাগলো। সাহায্যের জন্য ডাক দেওয়ার ক্ষমতাটুকুও যেন কেড়ে নিল মনে গোবিন্দর থেকে। কোনো স্পর্শ নেই, অথচ গোবিন্দ অনুভব করল
কেউ যেন তার প্রাণ শক্তিটুকুও ধীরে ধীরে টেনে নিচ্ছে। গোবিন্দর হাত পা ঠান্ডা হয়ে এলো, বুকের ধুকপুকাঠিটাও আস্তে আস্তে কমে আসতে লাগলো। অনেক কষ্টে গোবিন্দ শেষবারের মতো চোখ মেলে তাকালো। সেই চোখ দিয়েই মণিকে আবারও দেখতে পেল গোবিন্দ। আর ঠিক তখনই মণির মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। মণি গোবিন্দর গলাটা চেপে ধরল শক্ত করে। গোবিন্দ ছটফটাতে লাগলো, তার তার দম বন্ধ হয়ে এলো। এক মুহূর্তে গোবিন্দর চোখের সামনে অন্ধকার নেমে এলো। ধীরে ধীরে তার নিথর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। বাইরে তখন অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। সেই ভয়ঙ্কর প্রেতমূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। পরদিন সকালে গ্রামটার ঘুম ভাঙতেই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। গোবিন্দর নিথর দেহটা পাওয়া গেল ভাতের হোটেলের খড়ের মেঝেতে। গোবিন্দর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। আর ঠিক একই সকালে গ্রামের অন্য প্রান্তে চাটুজ্জে মশাইয়ের নিথর দেহ পাওয়া গেল তার নিজের ঘর থেকে। তিনি শুয়েছিলেন নিজের বিছানাতেই, তার চোখ দুটো খোলা, আর সেই চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা লুকিয়ে রয়েছে। চিকিৎসকও স্পষ্ট করে কিছু বলতে পারল না, শুধু বলল হৃদযন্ত্র থেমে গেছে। কিন্তু কেন, কিভাবে, তার কোনো ব্যাখ্যা পাওয়া গেল না। এখন চাটুজ্জে মশাইয়ের ভাতের হোটেলটা তার দুই ছেলে দেখে, কিন্তু গোবিন্দর মৃত্যুর পর তার হোটেলটা চিরতরে বন্ধ হয়ে গেছে। আজও মানুষ ওই হোটেলের পাশ দিয়ে যেতে গেলে হোটেলের ভেতর দিয়ে বাসনের টুকটাক আওয়াজ পায়, যেন কেউ রান্না করছে। আবার কেউ কেউ নাকি আজও মাঝে মাঝে ভাতের হোটেলের ভেতর মাঝরাতে আলো জ্বলতে দেখে। শেষ হলো শ্রীময়ী দত্তের লেখা ঝড়ের রাতে ভাতের হোটেল। আবারও সবাইকে বলছি, গল্পটা কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে জানাতে। আজকে আপনারা ব্যাক টু ব্যাক দুটো গল্প শুনলেন, কেমন লাগলো বিষয়টা? কে কোথা থেকে শুনছেন, কি করছেন, বা আপনাদের কোনো লিসনিং পার্টনার আছে কিনা যাদের সাথে আপনারা গল্প শুনেন, এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। আমরা সবার সাথে একটু শেয়ার করি, যদি আপনাদের আপত্তি না থাকে সবার সাথে একটু শেয়ার করি, বেশ ভালো লাগে, একটা আড্ডা জমে যায়। আজকের আড্ডাটা শুরু করার আগে প্রথমেই চলে যাই আমাদের কমিউনিটি স্পটলাইটে। মানে এই সপ্তাহে যারা যারা আমাদের চ্যানেলে কমেন্ট এবং নানা ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে সব থেকে ওপরে আছেন তারা হলেন আমাদের সাবস্ক্রাইবার পৌলমি 67, গল্পের শেষ লাইন, মাহাদি বিন জিয়া, মধুপর্ণা মিত্র, রিয়া দাস। থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাদের পাশে এইভাবে থাকার জন্য। এছাড়াও যারা অ্যাক্টিভ মেম্বার তারা হলো জাবির, জয়শ্রী বিশ্বাস, জয় মুখার্জি, মেহনা জাফরিন, সুচিত্রা সাধুকা, অঙ্কিতা চক্রবর্তী, মানস জানা, আকাশ ব্যানার্জি, রিফ্রেশিং পয়েন্ট, অনুপমা রক্ষিত,
রীনা দাস এবং শর্মিষ্ঠা সেনগুপ্ত আমাদের মেম্বার। থ্যাংক ইউ সো মাচ গাইজ, এই চ্যানেলটাকে নিজেদের মতো করে ভেবে নিয়ে কমেন্ট করার জন্য, সবার সাথে শেয়ার করার জন্য, আমাদের এই কমিউনিটিটাকে এত অ্যাক্টিভ রাখার জন্য। খুব ভালো লাগলো। আপনারাও যদি চান আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে, আপনারা কিন্তু মেম্বারশিপটা কনসিডার করতে পারেন। এখন অ্যান্ড্রয়েড আর iOS দুটো প্ল্যাটফর্মেই মেম্বারশিপটা ওপেন হয়ে গেছে। জাস্ট সিম্পলি দেখুন জয়েন বাটনটা ক্লিক করে আপনি আমাদের প্যাকেজগুলো দেখতে পাবেন। চলে যাচ্ছি আজকের কমেন্ট সেকশানে, দেখি কে কী বলছে। আমাদের মেম্বার অফিসিয়াল শর্মিষ্ঠা সেনগুপ্ত বলছেন, খুব সুন্দর অ্যান্ড ইউনিক একটা গল্প শুনলাম, খুব ভালো লাগলো। স্টার্টিংটা শুনে যা জবং পেলাম আমি ভাবলাম বোধহয় ভুল করে ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে পুরো স্টোরিটা। এইটা কি আমরা ধরে নেব বেসড অন ট্রু ইভেন্টস? ইফ ইয়েস, তাহলে আমাদেরও প্লিজ একদিন গাবতলা আড্ডাতে শুনিও, উড লাভ টু হিয়ার ইট। ডেফিনেটলি সেটা চেষ্টা করব যদি কখনো চান্স পাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি কমেন্ট। আমি আপনার কমেন্টগুলো দেখছি, পড়ছি, আপনার এত সুন্দর এনগেজমেন্ট আমরা সবাই খুব এনজয় করছি। জাবির একটা সুন্দর কমেন্ট করেছে। জাবির বলছে, দাদা জুলাই মাসে জুলাই নিয়ে একটা গল্প শুনতে চাই। আই গেস তুমি বলতে চাইছো যে একটু ঝড় বৃষ্টির সেটিং, এরকম গল্পগুলো। তো সেরকম গল্প আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ঝড় বৃষ্টির সিজন ঢুকছে, এরপরেই চৈত্র বৈশাখ শেষ হয়ে যাবে, আর তারপর থেকে কাল বৈশাখীর সিজন, তারপরে বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ। একদম আমরা এবছর ফাটিয়ে ঝড় বৃষ্টির গ্রাম বাংলার মধ্যে কিন্তু ঢুকে যাব। আমাদের সাথে আছে প্রিন্স হালদার 6443, বলছে অসাধারণ লাগলো। আমাদের সাথে রয়েছে সুরিয়া খাতুন, সে বলছে অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে দাদাভাই। আমার নাম সুরাইয়া খাতুন, আমার বাড়ি বেড়াচাপা। আপনাদের এই গল্পটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি কমেন্ট। প্লিজ আমাদের এইভাবেই পাশে থাকবেন। এগিয়ে যাচ্ছি পরের কমেন্টে। আমাদের সাথে রয়েছে রক্তিম সন্ধ্যা, আমাদের সাথে রয়েছে সাগরিকা রায়, আমাদের সাথে রয়েছে অভিজিৎ বাবু। সেম ডিমান্ড, তালদিঘি চাই। উইল বি ব্যাক, আই প্রমিস উই উইল বি ব্যাক উইথ তালদিঘি। আমাদের সাথে রয়েছে আব্দুল ঘনি লাস্কার, আমাদের সাথে রয়েছে গেমার R7Q9X। প্লিজ ইউজার নেমটা চেঞ্জ করে নিজের একটা ভালো নাম দিয়ে দিও। বিশাল প্রমাণিক বলছে সত্যি ঘটনার এপিসোডটা খুব ভালো, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। রাবিউল বলছে আপনাদের গল্প খুব ভালো লাগে। রাপ্তি চ্যাটার্জি বলছে খুবই সুন্দর হয়েছে এই গল্পটা, শেওড়া গাছের ডালে, রিসেন্ট একটা গল্প, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আমাদের ভিডিওর লিস্টটাতে গেলেই আপনারা পেয়ে যাবেন। এটা আলোর নিচে আতঙ্ক বলে আমরা একটা ছোট্ট সিরিজ করেছিলাম কালী পুজোর সময়, তো সেই সময়কার একটা গল্প। অফিসিয়াল শর্মিষ্ঠা সেনগুপ্ত আমাদের মেম্বার কর্ণশীলের লেখা একটা গল্প, চিত্তরঞ্জনের দাতনির স্থানে, এখানে একটা কমেন্ট করেছে। এই স্টোরিটার মধ্যে অনেক ইমোশনস জড়িয়ে আছে, খুব ভালো লাগলো, ভীষণ এনজয় করলাম সত্যি। যদি এইটার একটা সেকেন্ড পার্ট হয় তাহলে খুব ভালো লাগবে গো, যেখানে দ্য স্মল বয় গেটস মুক্তি অ্যান্ড দ্য তান্ত্রিক সাধু গেটস পানিশড বাই কর্মা। বানাবে একটা সেকেন্ড পার্ট? ওকে, ডেফিনেটলি আমরা এই মেসেজটা কর্ণদাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। এবার কর্ণদার রিসেন্টলি একটু শরীর খারাপ যাচ্ছে, আমার অনেক দিন কথা হয়নি, জানি না এখন কি খবর। তবে আমি এই জিনিসটা রাইট নাও আমি কর্ণদাকে ফরওয়ার্ড করছি। দেখি কর্ণদা যদি চায় আমাদেরকে নিশ্চয়ই এটার একটা সেকেন্ড পার্ট দেবে, রিকোয়েস্ট করবো আমি কর্ণদাকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি কমেন্ট, আর থ্যাংক ইউ সো মাচ এই আপনি যে সিকুয়েলগুলোর সাজেশন দিচ্ছেন, এটা খুবই ভালো লাগলো, আমার খুবই ভালো লাগলো। শর্মিষ্ঠা সেনগুপ্তর আরেকটাও কমেন্ট পড়ছি, এটা পড়েছে রাত 9টার লোকাল ট্রেন। এই ভিডিওটা আমি সাজেস্ট করব সবাইকে চেক আউট করতে। অঙ্কিতার লেখা একটা গল্প, দারুণ একটা গল্প। অলরেডি সেটা 50K মানে 50,000 ভিউজ ক্রস করে গেছে 4 মাসের মধ্যে। আর গল্পটার মধ্যে একটা অসাধারণ টুইস্ট আছে। জেনারেলি আপনি হয়তো আমাদের গল্পগুলো নতুন শুনছেন, বাট শুনতে শুনতে আপনি বুঝতে পারবেন যে অঙ্কিতার লেখা গল্পে একটা মারাত্মক টুইস্ট মোস্ট অফ দ্য টাইমই থাকে। শি ইজ আ মাস্টার অ্যাট দিস, মানে প্লট কী করে ঘোরাতে হয় মাথার ওপর, এইটা শিখতে হলে অঙ্কিতার থেকেই শেখা উচিত। রুবি কমেন্ট করে বলছে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আপনাদের গল্পগুলো শুনে কাজ করি। থ্যাংক ইউ সো মাচ, সব থেকে ভালো লাগলো এটা শুনে যে আপনি আমাদের গল্পটা শুনে দিনের প্রায় 12 ঘন্টা কাটিয়ে দিচ্ছেন। আর সব থেকে ইন্সপায়ারিং লাগলো এটা শুনে যে আপনি দিনের 12 ঘন্টা কাজ করছেন। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, হ্যাটস অফ, সিরিয়াসলি হ্যাটস অফ। ঝড়ের রাতে চায়ের দোকানে একজন কমেন্ট করেছে, জাস্ট ইউজার নেমটার জন্য পড়ছি, ইউজার নেমটা হচ্ছে go3938। ওয়াই, মানে কেন ইউজার নেমটা এটা, কেন করোনা চলে গেছে? যাই হোক, কমেন্টটা পড়ছি। কমেন্টটা বলছে, মাই নেম ইজ সাত্বিকি অ্যান্ড দিস ইজ আ লেজেন্ডারি মোমেন্ট। যদি আরেকটু এক্সপ্লেন করতে তোমার কমেন্টটা
নিয়ে একটু আড্ডা মারতে সুবিধা হতো। বাট এনিওয়েজ, থ্যাংক ইউ সাত্বিকি, উইকিপিডিয়া, খুব ভালো লাগলো। আই এম জাস্ট জোকিং, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ইটস শো মি ফ্যাব ওয়ার্ল্ড 7। নমস্কার দাদা, কিছু ব্যক্তিগত কাজের জন্য অডিওটা শুনতে পারিনি, আজকে শুনছি। ভীষণই ভয়ঙ্কর ছিল। আমি নতুন উলের কাজ শিখছি, আর এখনও একটা প্রজেক্ট বানাতে বানাতে তোমাদের এই নতুন গল্পটা শুনলাম। এর আগে যখন আমি হস্টেলে ছিলাম, রবিবার করে যখন রান্না বান্না করতাম, তোমাদের অডিওগুলো শুনতাম। আমি 1 বছর ধরে তোমাদের অডিও শুনছি, ভীষণই ভালো লাগে। পড়াশোনার জন্য আমি ব্যাঙ্গালোরে রয়েছি, কোথাও একটা ফিল করি যেন আমি পশ্চিমবঙ্গেই আছি তোমাদের গল্পগুলো শুনলে। অনেক ধন্যবাদ, আরও ভালো করো। থ্যাংক ইউ সো মাচ সৌমি, আমি ধরে নিচ্ছি তোমার নামটা সৌমি ইউজার নেমটা দেখে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি কমেন্ট। আমরা বরাবর এটাই চেষ্টা করি যে আমাদের গল্পগুলোর মাধ্যমে লোকেদের একটু নিজেদের বাড়ির কথা, নিজেদের পুরনো দিনের কথা, সেই ছোটোবেলার কথাগুলো মনে করিয়ে দেওয়ার। আমরা এখন যারা বড় হয়ে উঠেছি, আমাদের ছোটোবেলাটা মফস্বলে কাটুক বা শহরে কাটুক বা গ্রামের দিকে কাটুক, বেশ অন্যরকম ছিল। কারণ আমাদের ছোটোবেলা আর আজকের দিনের মধ্যে আমাদের সমাজটা যেইভাবে চলছে, মানুষের 24টা ঘন্টা যেইভাবে কাটছে, সেইটার মধ্যে একটা আপামর বদল এসেছে। আমাদের অভ্যাসগুলো পাল্টে গেছে ড্রাস্টিক্যালি। শুধু আমাদের নয়, আমাদের মা বাবাদের, আমাদের দিদু দাদুদের, সবার A to Z মানুষের সব কিছুর অভ্যাস পাল্টে গেছে। যার ফলে ছোটোবেলার পৃথিবীটার কথা ভাবলে, স্পেশালি আমাদের কথা, আমরা যারা 90s দিকে জন্মেছি, আমাদের ছোটোবেলার কথাটা যখন আমরা মনে করি, আমাদের মনে হয় যেন একটা অন্যই জগৎ ছিল। তো আমাদের চ্যানেলের সেটাই একটা টার্গেট থাকে, ইভেন সেটাই আমাদের একটা চ্যানেলের ইউএসপি, যে আমরা কিন্তু মানুষকে ছোটোবেলায় কিছুটা হলেও ফিরিয়ে নিয়ে যেতে পারি। এটা মানুষই বলে, এটা আমি আলাদা করে ব্র্যাগ করছি না। বাট ছোটোবেলার কথা যদি, ছোটোবেলার মতো যদি গল্প শুনতে হয়, সেই পুরনো কাডলি কোজি ওয়ার্ম ফিলিংটার মধ্যে যদি একটু স্কেয়ারি গল্প শুনতে হয়, তাহলে তো 221B হ্যারিসন রোড ছাড়া আর ভালো ঠিকানা হতে পারে না। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ সবাই এরকম কমেন্টটাই করে। জেনারেলি এরকম কমেন্ট আমরা মাঝে মধ্যে অনেকবারই পাই। বাট থ্যাংক ইউ সো মাচ ফর পয়েন্টিং দিস আউট। আশা করি তুমি বাড়ি থেকে অনেক দূরে আছো, আশা করি খুব ভালো আছো, এবং আর আমাদের মাধ্যমে যে নিজের বাড়ির কথা, আমাদের রাজ্যের কথা, এই বাংলার কথা মনে পড়ছে, এটার জন্য আমরা সত্যিই ধন্য। আজকের মতো এখানেই তাহলে শেষ করছি আমাদের এই আড্ডার সেশনটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে। সামনে আসছে ওমেন্স ডে, আমরা সেই দিন একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের জন্য। ইট উইল বি ভেরি ভেরি সারপ্রাইজিং। টিল দেন, তো সেটার জন্য একটু সাসপেন্সে রাখছি। অ্যান্ড টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।